আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে, সারা বছর কষ্ট করেছে, আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। প্রবাসীরা এই সরকারকে অর্থনৈতিকভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, যদিও কর্মীদের বা প্রবাসীদের কল্যাণের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন সেটি আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে থেকে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই বৈদেশিক কর্মসংস্থান খাত বা প্রবাসী এই সেক্টরটি আসলে খুবই আলোচিত এবং গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগের যেই সরকার ছিল সেই সরকারকে শেষ মুহূর্তে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে যেমনি প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচির মাধ্যমে তাদের ভূমিকা ছিল, তেমনি আবার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর এই সরকারকে রেমিটেন্স প্রবাহ বাড়িয়ে দিয়ে বা বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়িয়ে প্রবাসীরা এই সরকারকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার জন্যে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং মার্চ মাসেও কিন্তু ফেব্রুয়ারি মার্চে রেকর্ড সংখ্যক রেমিটেন্স এসেছে। এই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্যান্য সময়ের মতো পবিত্র ঈদুল ফিতরের নামাজে উনি হঠাৎ করে মাইক্রোফোন হাতে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে প্রবাসীদেরকে কিন্তু তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং ঈদ মুবারক জানিয়েছেন তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ। নিশ্চয়ই এটি একটি মর্যাদার বলাই চলে। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে, সারা বছর কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি আইন মন্ত্রণালয়েরও উপদেষ্টা। কিন্তু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে হচ্ছে যে সেটি প্রাতিষ্ঠানিক পরিবর্তন, যদিও এতে করে আসলে কর্মীদের বা প্রবাসীদের কল্যাণের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন বা ইতিবাচক কোনো পরিবর্তন সেটি কিন্তু যে আছে এমনটি আসলে বলা নেই। সেটি হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব আসলে যোগদান করেছেন ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। তিনি নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন সালেহ আহমেদ মুজাফফর, যিনি বিএমইটির মহাপরিচালক। বিএমইটি হচ্ছে যে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো। সেই বিএমইটির মহাপরিচালক হিসেবে সালেহ আহমেদ মুজাফফর তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন। ওনার কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হওয়ার পরেও ওনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কিন্তু আগের যেই সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় তিনি নিয়োগ পেয়েছিলেন। এরপরে ওনার চাকরির মেয়াদ শেষ, এরপরে ওনাকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে বা দায়িত্বে রাখা হয়েছে বিএমইটিতে। কেন দায়িত্বে রাখা হয়েছে বা কী ভূমিকা রাখতে পারছেন উনি সেটি হয়তো পর্যবেক্ষণের বিষয় আছে। তবে ডিসেম্বর মাসে 18 ডিসেম্বর যখন অভিবাসী দিবসে ওনার সাথে কথা হচ্ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে যে এই বিএমইটির কিছু কাঠামোগত পরিবর্তন বা কিছু নীতিমালা, কিছু সংশোধনের বিষয় আছে, কর্মীদের প্রবাসীদের তাদের পরিবারের যে ভোগান্তি হয়রানি আছে সেগুলো কমানোর জন্য যখন আমি ওনার সাথে কথা বলছিলাম ব্যক্তিগতভাবে, তখন কিন্তু তিনি বলেছিলেন যে আমি তো অবসরে কোট করছি, আমি তো অবসরে চলে যাচ্ছি, এরপরে যারা আসবে তারা করবে, আমার তো এখন আর সময় নেই। তার মানে উনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন ওনার মেয়াদ শেষ, উনি অবসরে চলে যাবেন। এর মানে এই মন্ত্রণালয় বা এই সংস্থা বিএমইটি বা প্রবাসী কর্মী প্রবাসী পরিবার তাদের প্রতি ওনারা আসলে ওইভাবে করে দায়বদ্ধতা বা দায়িত্ব কর্তব্য উনি করছিলেন না তখন, যেটি আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলছিলাম। তবে এরপরে যেহেতু সরকার ওনাকে রেখেছে চুক্তিভিত্তিক, শেখ হাসিনা সরকার সময় নিয়োগ পেয়েছেন, মানে এই পদে উনি পদায়ন হয়েছেন, এরপরে ওনাকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন মেয়াদ শেষ হওয়ার পরেও। ওনার মধ্যে কি আছে বিশেষত্ব, উপদেষ্টা বা সরকার কি পেয়েছেন সেটি হয়তো আমরা সময় গেলে পর্যবেক্ষণ করতে পারবো। এই বিষয়ে আমি নিজেও পর্যবেক্ষণ করবো যে আসলে কী এমন ইতিবাচক পরিবর্তন উনি এনেছেন এই বিএমইটিতে। বিএমইটি হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কারিগরি একটি প্রতিষ্ঠান। এই মন্ত্রণালয়ে আসলে দায়িত্ব নেওয়ার পরে কয়েকটি বিষয় আলোচিত আছে। এর মধ্যে হচ্ছে যে আপনারা জানেন যে আমরা তো যেহেতু একটু বাহবা বা হাততালি দিতে এবং নিতে পছন্দ করি, সেক্ষেত্রে এয়ারপোর্টে ভিআইপি সুবিধা আমরা একেবারে হই হই রই রই করে দিলাম।
ডক্টর আসিফ নজরুল তিনি এই ঘোষণাটি দিয়েছিলেন এয়ারপোর্টে প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে। আসলে সেখানে একটি লাউঞ্জ করা হয়েছে যেখানে স্যান্ডউইচ, বার্গার, দামি দামি বড়লোকি খাবার সেখানে পাওয়া যায়। এছাড়া কিন্তু আসলে ভিআইপি লাউঞ্জ বা ভিআইপি সুবিধা বলতে আর কি পাচ্ছেন প্রবাসী বন্ধুরা, আপনারা একটু কমেন্টে বলতে পারেন যে আপনারা আসলে ভিআইপি সুবিধা বলতে কি পাচ্ছেন। আলাদা ভিআইপি বলতে হচ্ছে মন্ত্রী এমপিরা ভিআইপি চ্যানেল দিয়ে, ভিআইপি কাউন্টার দিয়ে তারা যান, নিশ্চয়ই সেটি আমাদের প্রবাসীরা পাচ্ছেন না। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম দিকে একটি কাজ করেছিলেন তিনি, সেটি হচ্ছে যে বিদেশগামী কর্মী বন্ধুদের জন্যে যেই ভিসা বা ডিমান্ড লেটার বা চাহিদাপত্র আসে, প্রথমে রিক্রুটিং এজেন্সিগুলো আনে, সেটি মন্ত্রণালয় থেকে আগে নিয়োগ অনুমতি নিতে হতো। এটি স্বচ্ছতার জন্য খুবই দরকার, একেবারে পরিষ্কারভাবে। অর্থাৎ একটি কোম্পানি, ধরেন মালয়েশিয়ার একটি কোম্পানি কর্মী নেবে, তাহলে প্রথমে কি করবে? ওই কোম্পানি মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করবে প্রথমে অ্যাপ্রুভালের জন্য, যে কোটা অ্যাপ্রুভাল, আমি বাংলাদেশ মানে বিদেশি কর্মী আনতে চাই 100 জন, আমাকে অনুমতি দেন। ওই দেশে গভর্নমেন্ট যাচাই বাছাই করে তাকে অনুমতি দেবে। এরপরে সেই অনুমোদিত কপি বাংলাদেশ হাই কমিশনের শ্রমকল্যাণ উইংয়ে জমা দেবে। শ্রমকল্যাণ উইং তখন অ্যাটাস্টেশন করবে, এটি যাচাই বাছাই করে যে হ্যাঁ এই কোম্পানির সক্ষমতা আছে, সব কিছু ঠিকঠাক আছে, তাকে অ্যাটাস্টেশন করে দেওয়া হলো। সেই কপি হচ্ছে মন্ত্রণালয় আসবে। মন্ত্রণালয় তখন যাচাই বাছাই করবে যে এই যে আগের 2 ধাপ সেটি ঠিক আছে। এখন রিক্রুটিং এজেন্সিকে বলবে যে তুমি মালয়েশিয়ার অমুক কোম্পানিতে এতজন কর্মী, এই সুযোগ সুবিধা, তুমি সেখানে যেতে পারবা। এবং এই যে নিয়োগ অনুমতি, এটি মন্ত্রণালয়ের এখতিয়ার ছিল, মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। তখন রিক্রুটিং এজেন্সি সহ সংশ্লিষ্টরা বা ওই মালয়েশিয়ার ব্যবসায়ীরাও মন্ত্রণালয়ের কাছে তারা দায়বদ্ধ থাকতো এবং এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ্যে থাকতো। কর্মীরা যদি কোনো রিক্রুটিং এজেন্সির বিজ্ঞাপন দেখে বা কোনো রিক্রুটিং এজেন্সির কথায় বিদেশে যাওয়ার জন্য মনস্থির করে, তাহলে তারা যাচাই বাছাই করার জন্য একটি পদ্ধতি আছে সরকারিভাবে, সেটি হলো নিয়োগ অনুমতি। যে এই রিক্রুটিং এজেন্সি যে মালয়েশিয়াতে কর্মী পাঠাবে তিনি নিয়োগ অনুমতি পেয়েছেন কিনা, এটি যাচাই বাছাই করার জন্য মন্ত্রণালয় ওয়েবসাইটে সেটি দেখা যেত। এখন সেটিকে প্রথমে বাদ করে ফেলতে চান উপদেষ্টা এবং সেটি ব্রিফিংয়ে ঘোষণাও দেন। সেখানে কিন্তু আমি সেটি বিরোধিতা করেছিলাম এবং সেটি যুক্তি তুলে ধরেছিলাম যে এটি বাতিল করা যাবে না। তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না। আপনাদেরকে কনফার্ম করছি, মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া আর থাকবে না। এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি। মন্ত্রণালয়ের অনুমোদনটা নিতে হবে না, এটি মূলত মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি, যে চাহিদাপত্র বা অফার লেটারটি আসে সেটির ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে যে আমরা তো পরিবেশন ব্যয় বা খরচ নিয়ে বলি, কিন্তু এই প্রতিটা প্রক্রিয়া সেই অ্যাপ্রুভাল থেকে শুরু করে ওই দেশের, এরপরে আমাদের দূতাবাসের অ্যাডাস্টেশন, এরপরে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি, এরপরে রিক্রুটিং এজেন্সি, এরপরে প্রতিটি ধাপে অনিয়ম অসচ্ছলতা আছে, যে কারণে কিন্তু কর্মীরা গিয়ে ওইখানে কাজ পায় না, বেকার থাকে। যদি এই বিষয়টা আমরা সামনে কমানি, এখন মন্ত্রণালয়ের হাতে কিন্তু স্যার এই ক্ষমতাটি ছিল এবং মন্ত্রণালয়ের কাছে সবাই এজন্য একটু দায়বদ্ধ থাকতো যে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি লাগে এবং অ্যাটাস্টেশনের স্বচ্ছতাটাও তখন আপনারাও যাচাই বাছাই করার সুযোগ পেতেন। এক্ষেত্রে এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন কিনা, এটি আমি বলছিলাম যে আমরা বিএমইডির মাধ্যমে করতে পারবো। হ্যাঁ, বিএমইডিতে মন্ত্রণালয় এমবিসি তো অ্যাটাচ করেছি। মন্ত্রণালয়ের ব্যাপারে একটা জিনিস কি, আমরা একটা জিনিস জানি কি, যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে। সো আপনি যে প্রশ্নটা তুলেছেন ওই আশঙ্কা নাই কেন, কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে। আর বিএমইডি পর্যায়ে যে অনুমোদন দিতে হবে, বিএমইডি তো আমাদেরই পার্ট, তা আমাদের 2 বার এটা করার দরকার কি, কাজে আমরা ওই আশঙ্কা আপাতত করছি। বিএমইডি তো দেয়, ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা ফাইনালি দেয়, কিন্তু অ্যাটাস্টেশন যেটা হয় মালয়েশিয়া গতবার যে অ্যাটাস্টেশন হয়েছে, এই অ্যাটাস্টেশন কোনো একটি কোম্পানি পরিদর্শন করেনি আমাদের শ্রমকল্যাণ উইং। এটি নিয়ে যখন আমরা প্রশ্ন করেছিলাম মন্ত্রণালয়, তখন হাইকমিশন থেকে বলা হয় যে মালয়েশিয়া গভর্নমেন্ট আমাদেরকে বলেছে যে অ্যাটাস্টেশন ভিজিট করতে পারবা না, ভিজিট করতে পারবা না, তুমি অ্যাটাস্টেশন করে দিলে এবং যেই কর্মীরা দেখে যে কোম্পানি নাই। সৌদি আরবে হাজার হাজার কোম্পানি, এরকম ভুয়া নাম সর্বস্ব কোম্পানি, কর্মী গিয়ে দেখে কোম্পানি নাই, অ্যাটাস্টেশন কেন করলো? আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে শ্রম কল্যাণ যে উইং আছে আমাদের বিদেশি দূতাবাসগুলোতে, এখানে এদেরকে সবচেয়ে বেশি তৎপর হতে হবে। আমরা একটা কমপ্লেইন মেকানিজমের মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতার। আমার কোনো একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে, সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো। কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে। যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব। আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না, বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে ভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য। সেটি বাতিল হয়নি। সেখানে আমার যে যুক্তি ছিল, ডক্টর অধ্যাপক আসিফ নজরুল স্যার তিনি আসলে নিজেও যত টিচার, যখন আমি বলছিলাম কথাগুলো তিনি কিন্তু আমার যুক্তিটাতে আমলে নিয়েছিলেন। আমলে নেওয়ার পর তিনি সচিবকে বলছিলেন
কিন্তু সচিব আসলে দ্বিমত করছিলেন। এখন মন্ত্রণালয়ের হাতে কিন্তু স্যার এই ক্ষমতাটি ছিল এবং মন্ত্রণালয়ের কাছে সবাই এজন্য একটু দায়বদ্ধ থাকতো যে মন্ত্রণালয়ের নিয়ম অনুমতি লাগে এবং অ্যাটাস্টেশনের স্বচ্ছতাটাও তখন আপনারাও যাচাই বাছাই করার সুযোগ পেতেন। এক্ষেত্রে এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন কিনা এটি আমি বলছিলাম যে আমরা বিএমইডির মাধ্যমে করতে পারি। মন্ত্রণালয় এমবিসি তো অ্যাটাস্ট করেছি। মন্ত্রণালয়ের ব্যাপারে একটা জিনিস কি, তারপরেও সেই নিয়োগ অনুমতিটি আসলে বাতিল করা হয়নি, সেটি এখন মন্ত্রণালয় থেকে বিএমইটির কাছে স্থানান্তর করা হয়েছে প্রজ্ঞাপন জারি করে। এখন রিক্রুটিং এজেন্সির মালিকদের অনেকেই বলছেন, মানে তাদের ভাষায় কোট করছি, যে চোরের কাছ থেকে ডাকাতের কাছে দেওয়া হয়েছে, আনকোট। এটি রিক্রুটিং এজেন্সির মালিকদের কেউ কেউ দুষ্টুমি করে মজা করে বলছে। আসলে নিয়োগ অনুমতি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত হলো, সেটি আবার আপনি দিয়ে দিলেন, বাতিল করলেন না, সেটি রাখলেন কিন্তু বিএমইটিতে দিয়ে দিলেন। তার মানে বিএমইটি বহির্গমন ছাড়পত্র দেবে, বিএমইটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেবে, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স তদারকি করবে, নবায়ন করবে, সব কিছু করবে হচ্ছে বিএমইটি। আবার এই কর্মীদের সুরক্ষাটাও যদি বিএমইটিতে দেন, তাহলে বিএমইটির যেমনি রিক্রুটিং এজেন্সিদের অভিভাবক, আবার কর্মীদের সব কিছু আপনি দিয়ে দিলেন বিএমইটির কাছে। তার মানে বিএমইটিকে আগে যে পাওয়ারটা ছিল, এখন সব পাওয়ারের কেন্দ্রবিন্দু করা হয়েছে বিএমইটিকে। নিশ্চয়ই নিয়োগ অনুমতি এবং কর্মীদের সেবা বা কর্মীদের এই যে মীমাংসা করা যে বিবাদগুলো বা অভিযোগগুলো, সেগুলো বিএমইটিতে থাকা উচিত না। যার বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ, সেখানে আপনি সালিশ করার জন্য তাদেরকে দায়িত্ব দিলে নিশ্চয়ই সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এবং এ বিষয়ে বিএমইটি এখন এইটি নিয়ে এত বেশি তারা ব্যস্ত, ওদিকে দূতাবাসগুলোতে বা হাই কমিশনগুলোতে আমাদের যে শ্রমকল্যাণ উইং আছে, তারা যেমনি ব্যস্ত হয়ে পড়েন অ্যাটাস্টেশনের ক্ষেত্রে তাদের কাছে ক্ষমতা রাখার জন্য, যে অ্যাটাস্টেশন আসলে তারা করতে চান, যাচাই বাছাই না করুক, কোম্পানি পরিদর্শন না করেই অ্যাটাস্টেশন দিয়ে দেন, কিসের বিনিময়ে কীভাবে দেন সেটি আমরা হয়তো জানি। আবার তখন ওইখান থেকে আবার বিএমইটিতে চলে আসলো, বিএমইটিও আবার রিক্রুটিং এজেন্সিকে ধরলো, তোমার এটা তো নিয়োগ অনুমতি দেওয়া যাবে না। তারপর এক সময় যায়, কেন যায় সেটি সামনের প্রমাণ, তথ্য প্রমাণ, এভিডেন্স সহ খুব তাড়াতাড়ি সেটি প্রকাশ করা হবে এবং সেই বিষয়ে কাজ করে রেখেছি এরই মধ্যে। ইনশাআল্লাহ আশা করি আর কিছু কাজ বাকি আছে, সেগুলো পেলে এটি করব। তাহলে কি হলো, আপনি অনিয়ম যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের কাছে অনিয়মের নিয়ম বা সমাধানের জন্য তাদের কাছে দায়িত্ব দিয়ে দিলেন। এখন এটি হচ্ছে যে বাস্তবতা। কর্মীদের নিরাপত্তা, কর্মীদের সুরক্ষা, কর্মীদের কল্যাণ, যেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন যেটি লেখা আছে, সেই কল্যাণ কতটুকু নিশ্চিত হয় সেটি দীর্ঘ বছর ধরে আমি এটি নিয়ে কথা বলে আসছি, কাজ করছি, সেটি আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে সেই জায়গাগুলোতে আপনি কতটুকু নিশ্চয়তা বা নিশ্চিত করতে পারছেন। একই সাথে যেহেতু ডক্টর আসিফ নজরুল স্যার তিনি খুবই ব্যস্ত মানুষ, সরকারের অন্যান্য দায়িত্ব পালন করতে হচ্ছে, এই মন্ত্রণালয়ে উনি অন্য কয়েকজন আসলে দায়িত্ব পালন করছেন নিজেদের মতো করে। বিশেষ করে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড, সেই কল্যাণ বোর্ডে কতটুকু কল্যাণ হয় সেটি নিয়ে প্রশ্ন আছে। একেবারে আমি খুব দায়িত্ব নিয়ে একজন বস্তুনিষ্ঠ সংবাদকর্মী হিসেবে বলতে চাই যে মৃতদেহের জন্য যেই পরিবারকে ভর্তুকি দেওয়া হয়, আর্থিক সহায়তা দেওয়া হয়, সেটির জন্যও এই কল্যাণ বোর্ডে ঘুষ দিয়ে, টাকা দিয়ে, এরপরে সেই মৃতদেহের জন্যে, প্রবাসীর মৃতদেহের জন্যে যেই পরিবারকে যেই আর্থিক অনুদান দেওয়া হয়, সেটিতেও ঘুষ নেয় এই কল্যাণ বোর্ডের কিছু কিছু সদস্য। প্রমাণিত, কল্যাণ বোর্ডে যারা দেখবেন তারা নিশ্চয়ই জানেন যে এই ঘটনা ঘটেছে। এরপরেও প্রাথমিকভাবে চেষ্টা করি আমরা যে এটিকে সংশোধন হোক, তারা এটি চাই, না হলে এরপরে তাদের চেহারা সহ সেটি তুলে ধরতে হবে, এটির কোনো বিকল্প নাই। আবার কল্যাণ বোর্ডে এখন ওই যে বললাম, দায়িত্ব যেভাবে আগে একটি কাঠামোর মধ্যে ছিল, এখন সেটি একেবারে যে অবস্থার মধ্যে দিয়ে সেটি পরিচালনা করছেন এমন অভিযোগও কিন্তু আছে আমাদের অনেক ভুক্তভোগী পরিবারের। সেটি নিশ্চয়ই আমরা আশা করছি যে কল্যাণ বোর্ডের কল্যাণটি আসলে প্রবাসীদের কল্যাণের জন্য এবং তাদের পরিবারের কল্যাণের বিষয়টি তারা নিশ্চিত করবেন। এছাড়া কর্মী যাওয়ার যেই গতি সেটি কমেছে, কর্মী কম বেশি সেটি ভিন্ন হিসাব, কিন্তু কর্মীদের সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ এটি জরুরি, সেটি কতটুকু আসলে খেয়াল করা হচ্ছে সেটি আসলে আমাদের সবাইকে আগে বিবেচনা করতে হবে, নাহলে আসলে এই মন্ত্রণালয়ের যে কাজ সেটি কোনোভাবে বাস্তবায়ন হবে না। নতুন কোনো শ্রমবাজার খোলার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সুখবর নেই, তবে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যেই বিষয়গুলো আসলে কর্মীদের সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ, কম খরচে বিদেশে যাওয়া, রিক্রুটিং এজেন্সিগুলো জবাবদিহিতে আনা, ভুয়া এবং প্রতারণামূলক যেই বিজ্ঞাপনগুলো আছে সেগুলো প্রতিরোধ করে কর্মীদের বা বিদেশগামী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, এই বিষয়গুলো নিয়ে আসলে কোনো রকম কার্যক্রম বা কোনো রকম পদক্ষেপ না থাকলেও আমলাতান্ত্রিক বা প্রাতিষ্ঠানিক কিছু সুযোগ সুবিধা এই হাত থেকে ওই হাত বদল করা, এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক কিছু পরিবর্তন। নিশ্চয়ই আমাদের প্রবাসী বন্ধুরা
যারা এই সেক্টর নিয়ে কাজ করেন, যারা মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্র যারা নিয়মিত ফলো করেন, তারা এটি নিশ্চয়ই জানবেন। তো আমরা আশা করছি কিছু পরিবর্তন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পরিবর্তনের কিছু আশার কথা শুনিয়েছেন, আমরা আশা করব সেগুলো নিশ্চয়ই বাস্তবায়ন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।